দেশ ও দশের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহিন হাসনাত। আজ আমরা আলোচনা করব আন্দোলন ও রাজনৈতিক সহিংসতা নিয়ে। এ বিষয়ে কথা বলতে আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন 18 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আজকের আলোচনায় আমরা সরাসরি চলে যেতে চাই। 18 দলীয় জোটের শীর্ষ নেতা আপনি। 18 দলীয় জোটের যে কর্মসূচিগুলো ছিল সেই কর্মসূচি নিয়ে গণমাধ্যমে জনমনে অনেক সংশয় আলোচনা আছে যে এটা আসলে আন্দোলন ছিল না, এটা ছিল নিছক রাজনৈতিক সহিংসতা। আপনাদের এই আন্দোলনের ফিরে দেখা যে পর্যবেক্ষণটা আপনাদের কি? ধ্রুব চ্যানেলের মাধ্যমেই যারা এই অনুষ্ঠান দেখবেন তাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নটিকে আমরা দু তিন রকমের উত্তরটা দিতে পারি। আন্দোলনের ধারা মাত্রা যুগে যুগে বদলাবে। আমাকে যদি এখন জিজ্ঞেস করেন যে আপনি কি নেলসন ম্যান্ডেলার মতো 27 বছর জেলখানায় থাকতে প্রস্তুত, মানে হ্যাঁ, আমি 27 বছর জেলখানায় থাকতে প্রস্তুত যদি আমার দেশের কোনো উপকার হয়। কিন্তু 27 বছর পর আমার বয়স হবে 65-র সঙ্গে 27 যোগ দিলে 92 বছর। 92 বছরে এসে আমার পক্ষে নেলসন ম্যান্ডেলার মতো দক্ষিণ আফ্রিকায় নেতৃত্ব দেওয়া সম্ভব হবে না। সেজন্যে আমি বলবো আন্দোলন ঠিকই ছিল, এটাকে অবহেলা করা বা হেয় করার জন্যে কথাগুলো আনা হয়। তবে এটা বাস্তব। 1969-এর গণ আন্দোলনে বা 1989-90-এর গণ আন্দোলনে বা 96-এর আওয়ামী লীগ কর্তৃক পরিচালিত বিএনপি বিরোধী আন্দোলনে অনেকগুলো মাত্রা ছিল না যেগুলো এবার ছিল। তখনকার আমলে পুলিশের হাতে থাকতো 303 রাইফেল আর থাকতো রাবার বুলেট। এখন পুলিশের হাতে 303 রাইফেল নাই, এখন অটোমেটিক রাইফেল। এখন আর রাবার বুলেট নাই, এখন প্রাণ কেড়ে নেয় এমন অ্যাক্টিভ বুলেট। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে মানুষ মারা গিয়েছে এবার অনেক বেশি। এক রউফুন বসুনিয়া বা দেলোয়ার মারা গিয়েছে অথবা নূর হোসেন মারা গিয়েছে, তাতে এরশাদ সাহেবের সিংহাসন কেঁপে উঠেছিল। এবার প্রায় অর্ধেক হাজার মারা গিয়েছে, সিংহাসনও কাঁপে নাই, কাঠের চেয়ারও কাঁপে নাই। কারণ আত্মাহুতি, জীবনের আত্মত্যাগ, এটাকে ফোকাস করে আনতে পারি নাই। এবার দুটো আন্দোলন একসঙ্গে চলেছে এবং এটা সরকারের পরিকল্পনা। সরকার সফল, বিরোধী দল এই ক্ষেত্রে মার খেয়েছে। সরকার বিএনপি এবং 18 দলের যে মূল আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বা নির্দলীয় নিরপেক্ষ সরকার পদ্ধতি কায়েমের যে আন্দোলন, তার সঙ্গে সরকার টাইমিং করে মিশিয়ে দিয়েছে জামায়াত ইসলামী কর্তৃক পরিচালিত তাদের শীর্ষ নেতাদের যে বিচার চলছে, সেই বিচার প্রক্রিয়াকে স্থগিত করা বা বিচার প্রক্রিয়াকে বাতিল করার যে দাবি এবং আন্দোলন, সেটা একত্রে হয়ে গেছে। ফলশ্রুতিতে টর্চ লাইট মারলে বাতিটা কোন জায়গায় ফেলবেন এটা স্থির ছিল না, দুভাগে ভাগ হয়ে গেছে। আমরা যদি পিছনের দিকে তাকাই আমরা বুঝবো যে অনেক ক্ষেত্রেই অনেক কিছুর দায় 18 দলের উপরে চাপানো হয়েছে, কিন্তু 18 দল রাজনৈতিক কৌশলের কারণে, রাজনৈতিক সৌজন্যের কারণে এটা ব্যাখ্যা দিতে পারে নাই, নাও বলতে পারছে না, হাও বলতে পারছে না। এটা 18 দলের সকলের জন্যই প্রযোজ্য ছিল। আপনার বক্তব্যে আসছে যে সরকারি দলের রাজনৈতিক কৌশল সফল, কিন্তু আপনাদের প্রজ্ঞা অভিজ্ঞান কি এতটাই নাজুক ছিল যে সরকারের এই কৌশলগুলা, চাতুরিগুলা আপনারা আগে বিবেচনা আনতে পারেন নাই? এটা আমি স্বীকার করি বা না করি, ইংরেজি ভাষায় প্রবাদ আছে, সাকসেস হ্যাজ মেনি ফাদার্স অ্যান্ড ফেলিওর হ্যাজ নান। বাংলায় হলো সাফল্যের অনেক পিতা, ব্যর্থতা এতিম। এটাই বাস্তব। এখন আমাদের আন্দোলনে কয়েকটা আঙ্গিক ছিল, সবগুলোতে 18 দলের সকল শীর্ষ নেতা জড়িত ছিলেন না। সেটা হচ্ছে বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলির স্বার্থ বা আগ্রহ এবং কোন সময় সেটা প্রকাশ পাবে। আমি যদি এরকম বলি, 19 দল এবং বাংলাদেশে গণতন্ত্রের প্রতি আগ্রহী অন্তত 20টি বন্ধুপ্রতিম দেশের প্রচেষ্টা এবং আগ্রহ আমাদের একটি প্রতিবেশী দেশের আগ্রহ এবং চেষ্টার কাছে হার মেনেছে। আমাদের প্রতিবেশী ভারত চেয়েছিল আওয়ামী লীগ যেন জিতে, আওয়ামী লীগ জিতেছে। 20টি দেশ চেয়েছিল সকল দলের অংশগ্রহণে নির্বাচন হোক, তারা হেরেছে। এটি বাস্তবতা, যেহেতু বাংলাদেশ এখন পৃথিবীর বুকে একটি আইল্যান্ড বা দ্বীপ না।
দ্বিতীয় আপনার দূরদর্শিতার যেটা প্রশ্ন, সেটা হচ্ছে এই মুহূর্তে সরকারের হাতে অনেকগুলো অস্ত্র আছে। একটি অস্ত্র তারা গত 15 মাস 16 মাস দারুণভাবে ব্যবহার করছে, সেটা হচ্ছে বেপরোয়াভাবে বেসুমারভাবে মামলা দেওয়া, মানুষ মেরে ফেলা। তাহলে ছোট্ট সংক্ষিপ্ত বাংলা শব্দ হামলা ও মামলা। গুলি করে মানুষ মেরে ফেলছে, গুম করে ফেলছে এবং আপনার নামে মামলার পর মামলার পর মামলা দিচ্ছে। আমি এখানে আপনাকে মনে করাই দিতে চাই যে এমন একটা কারণ দরকার আন্দোলনে, যে কারণের জন্য একটা মানুষ জীবন দিতে প্রস্তুত থাকে। এবং আমি বলতে বাধ্য হচ্ছি 19 দলের মধ্যে একটি দুটি দলের অনেক কর্মী আছে, অনেক সমর্থক আছে যারা এরকম জীবন দিতে প্রস্তুত। তারা যে কারণে বিশ্বাস করে সেটার জন্যে সকল দলের সকল কর্মী এরকম কোনো কারণ ঠিক লালন করে না যে গিয়ে জানটা দিয়ে দেবে। আপনার বক্তব্যে দুইটা জিনিস আমি একটু আলোচনা আনতে চাই। একটা বললেন যে 69-এর গণ আন্দোলন বা 90-এর গণ অভ্যুত্থান বা 96-এর সরকার বিরোধী আন্দোলনের সময়ের ফেরের কারণে আন্দোলনের তারতম্য ঘটে, কিন্তু সরকার যত মারমুখী হয় কর্মসূচি তত পরাক্রম হয়। তার মানে কি আগামী দিনে এই সরকারের মারমুখীনতার বিরুদ্ধে আপনাদের আরো বেশি সহিংস আরো পরাক্রম কর্মসূচি আসতেছে? আমি পরাক্রম বা সহিংস এটা বলবো না, সহিংস শব্দটা আমি ব্যবহার করতেই চাই না। আমি শুধু এতটুকু বলতে চাই, ঢাকা মহানগরীতে এখন খেলার মাঠ কমে গেছে, তাই বাচ্চারা কোথায় খেলে? বাড়ির সামনে গলিতে ক্রিকেট খেলে, ছাদের উপরে ব্যাডমিন্টন খেলে, কারণ মাঠ তো নাই, তো তাতে খেলতেই হবে। অনুরূপ রাজনৈতিক কর্মীদেরকে, রাজনৈতিক দলগুলিকে যখন আপনি প্রতিবাদ করার স্থান দিবেন না, সময় দিবেন না, সুযোগ দিবেন না, তখন সে তার রাস্তা বের করেই নেবে। আজকে যাকে সহিংস বলছেন, আগামীকাল আপনি সেই শব্দটাকে সহিংস নাও বলতে পারেন। যাকে একজন ব্যক্তি বলে দেশদ্রোহী সন্ত্রাসী, আরেকজন ব্যক্তি তাকে বলে গণতন্ত্রের কর্মী, মুক্তিকামী জনতার নেতা। তাই বাংলাদেশে এই মুহূর্তে আমি বিশ্বাস করি 2014 সালের এপ্রিল মাসে যে মানুষ তার কথা বলার অধিকারটা ফেরত চায়, স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকারটা ফেরত চায়। এই চাওয়ার প্রক্রিয়া হচ্ছে মিডিয়াতে বলা, চাওয়ার প্রক্রিয়া হচ্ছে রাজপথে মিটিং করে বলা, চাওয়ার প্রক্রিয়া হচ্ছে মিছিল করা। তার জীবনযাপনের যে মূল উপাত্তগুলো, ইনপুট, দ্রব্যমূল্য এবং অ্যাভেলেবিলিটি, সেটার উপর হামলা এসছে। মানুষের 3টা খোরাক লাগে, আমি হাত দিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। একটি খোরাকের নাম পেট, একটি খোরাকের নাম চিত্ত, আরেকটি খোরাকের নাম চিন্তা। এই মুহূর্তে 3টে খোরাকের উপরে আক্রমণ এসছে আমাদের, অন্তত অনেক বেশিরভাগ মানুষ এটা মনে করছে, হয় প্রতিবেশী সংস্কৃতি থেকে অথবা দেশীয় ক্ষমতাসীন রাজনৈতিক দল থেকে, অনেক কিছু। এর বিরুদ্ধে মানুষ যে প্রতিবাদটা জানাবে, তার জন্য আমি সহিংস শব্দটা ব্যবহার করছি না, কিন্তু আমি বলতে চাই বিকল্প মানুষ বের করেই নিবে। সেই বিকল্প যে বাংলাদেশের সংবিধানে বা পুলিশের সিআরপিসিতে লেখা থাকবে এমন কোনো কথা নাই। প্রয়োজনে সিআরপিসি রিরাইট করতে হবে, সংবিধান রিরাইট করতে হবে। কিন্তু আপনি যেইভাবে উদাহরণ দিতে গেলেন যে খেলার মাঠ খেলা যদি মাঠে না থাকে, তাহলে ঘরের ছাদে হলেও সবাই খেলে, তাহলে কি আন্দোলনের এই সামনের গতি প্রকৃতি, ঘরে ঘরে যে সহিংসতা, ঘরে ঘরে যে সংঘাত, ঘরে ঘরে এই পর্যায়ে ছড়ে যাবে যখন আপনারা স্থিতিশীলতা, জাতীয় ঐক্য? অসম্ভব না, অসম্ভব না, তো কোনোদিনই অসম্ভব না। আমি দাঁড়িয়ে সেলিউট করব যদি আপনার স্টুডিওতে অবকাশ থাকতো, মোহনদাস করমচাঁদ গান্ধীকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, ঘানার এনক্রুমাকে, ইজিপ্টের মিশরের জামাল আব্দুল নাসেরকে, ইন্দোনেশিয়ার বাংকানো অর্থাৎ আহমেদ সুকার্নোকে, সবাইকে সেলুট করব। কিন্তু ওনারা কি ফেস করে গেছেন পৃথিবীতে, আপনি 100 জনের মধ্যে 100 জন লোককেই সন্তুষ্ট কোনোদিন করতে পারবেন না। আপনার বিরোধী শক্তি থাকবে, সে আপনাকে সরিয়ে নেবে। একজন সিপাহী মাত্র, বন্দুকধারী একজন পুলিশ কনস্টেবল গার্ড ইন্দিরা গান্ধীকে মেরে ফেলছিল। কেন? ভারতের জনসংখ্যার 2.5% লোক শিখ জাতি, সেই শিখ জাতির মনে ইন্দিরা গান্ধী আঘাত দিয়েছিল। তো বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে 14 কোটি মানুষই তো এখন আঘাতপ্রাপ্ত। আমি প্রার্থনা করি আমাদের দেশে যেন কোনো দুর্ঘটনা না হয়, কিন্তু শকুনের দোয়া যেমন গরু মরে না, আমার দোয়াতেই যে বাংলাদেশে শান্তির দুধের নহর বয়ে যাবে এমন কোনো গ্যারান্টি নেই। কিন্তু ছোট্ট একটা বিষয়, সেটা হলো যেহেতু আপনি 18 জোটের অন্যতম শীর্ষ নেতা, মাঠ পর্যায়ে আন্দোলনকারীরা যে পরিমাণ আত্মাহুতি দিয়েছে, যে পরিমাণ ত্যাগ, যে পরিমাণ তিতিক্ষার প্রমাণ দিয়েছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেই পরিমাণ ত্যাগের সাথে ন্যূনতম তাদের
বিচক্ষণতা এবং আন্দোলনকে সফলকাম করার ক্ষেত্রে যে কৃতিত্ব, এটা দেখাতে পারেনি কেন? আমি এই ধ্রুব চ্যানেলের মাধ্যমে এই কথাটাকে ব্যাখ্যা না দিয়ে বলতে চাই, আমাদের অবশ্যই উচিত যে সকল মিডিয়া বা পত্রিকা বা কলামিস্ট 18 দলকে সমর্থন করে তাদের লেখা যেমন পড়া, যারা সমর্থন করে না উল্টা লেখে তাদেরটাও পড়া। এর ব্যাখ্যা কিন্তু আপনি সমালোচনা যা লিখার মধ্যে আসছে, টেলিভিশনের টক শোতে উঠে আসছে, সেখানেই আপনি পাবেন নেতাদের ভুলগুলি কোথায়। আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু আমিও একজন রাজনৈতিক অঙ্গনের হয়তো জ্যেষ্ঠ কর্মী হিসাবে বলতে বাধ্য যে দুর্বলতাটা উপরের দিকে, দুর্বলতাটা নিচের দিকে না। তাহলে এই দুর্বলতা নিয়ে আপনারা সামনের দিনে কিভাবে কর্মসূচি দিবেন? কি ধরনের কর্মসূচি এটা হচ্ছে? আপনার বয়স কত আমি জানি না শাহিন হাসান ভাই, কিন্তু যাদের বয়স 35, 36, 37, 38, 39, 40, 25, 22, আগামী দিনে বাংলাদেশটা তাদের। আমাকে যদি বলেন তাদের সঙ্গে দৌড়াতে, আমি দৌড়াতে পারবো না, তাদের সমান স্পিডে পারবো না, আর এখন কমে আসছে। তাদেরকে একটা বুদ্ধি বের করতে হবে। এর কারণ হচ্ছে এই সিদ্ধান্তটা আপনাকে বা যুবককে বা তরুণকেই নিতে হবে যে আগামী দিনের বাংলাদেশটা দিল্লিমুখী হবে না ঢাকামুখী হবে। আগামী দিনের বাংলাদেশটা আপনি জোরে আজান দিতে পারবেন কি পারবেন না। আগামী দিনের বাংলাদেশটা আপনি কি কলকাতার সংস্কৃতিতে নিজে ডুবে যাবেন, নাকি আপনার নিজের সংস্কৃতিকে আপনি তুলে ধরবেন। আপনার সশস্ত্র বাহিনী নামকাওয়াস্তে থাকবে না কামকাওয়াস্তে থাকবে, এই সিদ্ধান্তগুলো আপনাকে নিতে হবে। একজন আমি সৈনিক নিতে পারলে হিসাবে, ভালো সেনা হতো। কর্মকর্তা হিসাবে আপনার যে অভিজ্ঞান, সেখান থেকে আগামী দিনের এই পট পরিবর্তন নিশ্চয়ই রাজনৈতিক সমীকরণের সঙ্গে মিলবে, নাকি বাস্তব অনেক ঘটনাগুলো আছে? একটা দ্বিতীয় কথা হলো যে আপনারা স্রেফ ক্ষমতার পালাবদলের জন্য যে আন্দোলন করেছেন, কিন্তু জনগণের যে দাবিগুলো, জনগণের যে সমস্যাগুলো, হলমার্ক, ডেস্টিনি, পদ্মা সেতু, শেয়ার বাজার, জাতীয় নিরাপত্তা, গুম হয়ে যাওয়ার বিষয়, এই বিষয়গুলো আপনারা ঠিকমতো আনতে পারেননি। কারণটা কি? রাজনৈতিক আন্দোলন শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য করলে সেটা অদূরদর্শিতা এবং সেটা আপনাকে কোনো রেজাল্ট দিবে না। বর্তমান বিরোধী দল 18 দলের উচিত আত্মসমালোচনায় যাওয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা সমন্বিতভাবে করা। যেমন উদাহরণ দিই, যখন 4 দলীয় জোট ক্ষমতায় ছিল তারা 3টা বা 4টা টেলিভিশন স্টেশন পারমিশন দিয়েছে, কেন? বাকি দিলে কি ওনাদের গুনাহ হইতো? ওনারা হাইকোর্টে বিচারপতি নিয়োগ দিয়েছেন 12 জন 14 জন, আওয়ামী লীগ দিয়েছে 55 জন। কেন? আগামী 20 বছর আপনার রায় পাবেন আওয়ামী লীগের অনুকূলে, সহানুভূতিশীল রায় পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আপনাকে রাজনীতিটা করতে হবে সমন্বিতভাবে। সাংস্কৃতিক অঙ্গন, প্রতিরক্ষার অঙ্গন, মিডিয়া অঙ্গন এবং নিরেট রাজনীতি, রাজপথের অঙ্গন। ক্ষমতায় যাওয়াটা কঠিন কাজ, তার থেকেও কঠিন হলো যাওয়ার পর আপনি কি করবেন। আপনি বলছিলেন যে বর্তমান যে সরকার, সেই সরকারের যে অবস্থান, জনবিরোধী অবস্থান, গণবিচ্ছিন্ন অবস্থান, কিন্তু ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসছে, সেই সরকারের নৈতিক ভিত্তি, সাংবিধানিক ভিত্তি, আইনগত ভিত্তি এবং টিকে থাকার নিশ্চয়তা কতটুকু? আপনার প্রশ্নটাকে আমি একটু সংশোধন করে দিই। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, কিন্তু ভোটারওয়ালা নির্বাচনও তো হয়ে গেল প্রায় 1 মাস ধরে, 5 কিস্তিতে উপজেলা নির্বাচন। তাহলে আপনার কাছে, আমাদের নিকট সবচেয়ে বিবেচ্য, আপনার কাছে বিবেচ্য যে সরকারের চরিত্র। সরকারের চরিত্রটা হচ্ছে গণবিরোধী। তো তিনি যেখানে প্রয়োজন ভোটারবিহীন যাবেন, যেখানে প্রয়োজন ভোটারকে দমন করে যাবেন। তো এই সরকারের বৈধতা তো নাই। বিদেশি অনেকেই বলেছে যে আইনগতভাবে একটি সত্যিকার আইনগতভাবে নির্বাচন ঠিক আছে, কিন্তু হাজারো লোক, লক্ষ লোক, কোটি লোক, সংবিধান বিশেষজ্ঞ, সাধারণ মানুষ সকলেই বলছে যে নৈতিকভাবে সরকারের কোনো অবস্থান নাই। আমি যদি আইনজ্ঞ হতাম আর আমার যদি অনেক টাকা থাকতো, আমি আদালতে যেতাম, কিন্তু এখন আদালতে গেলেও সম্ভাবনা আছে যে আদালত সরকার পক্ষে একটা অবস্থান নিয়ে নেবে, সেজন্য না গিয়েই ভালো। এই সরকারের অবস্থান যেহেতু দুর্বল, সরকার অবশ্যই তার চতুর্দিকে প্রতিরক্ষা বুর্জ গড়ে তুলবে। সেই প্রতিরক্ষা বুর্জটা হচ্ছে পুলিশ বাহিনী, নিজস্ব রাজনৈতিক দলীয় ক্যাডার এবং বিচারিক ক্ষমতা প্রয়োগ, অনুগত লোয়ার জুডিশিয়ারি দিয়ে, হায়ার জুডিশিয়ারি দিয়ে, যেখানে সম্ভব যেরকমভাবে, কারণ ওনারা অফিসিয়ালি অনুগত না, আনঅফিসিয়ালি। তো আমাদের একমাত্র করণীয় সে প্রতিরক্ষা বুর্জ ভেদ করা। সুতরাং এই শক্ত অবস্থানে আছে এই সরকারকে যদি আপনাকে অবনত করাতে হয়, আপনার শক্ত আন্দোলন লাগবে। সেই আন্দোলন, আমি আবারও বলি, পুলিশের সিআরপিসির ধারার সঙ্গে সঙ্গতিপূর্ণ নাও হতে পারে। এই আন্দোলন 69, 79, 89 এর সঙ্গে নাও মিলতে পারে। মানুষকে বাঁচতে হবে, বাঁচার জন্য ডুবন্ত ব্যক্তি যে কোনো
ঘাসের টুকরাও যদি পায় সেটাও ধরতে চায়, ধরবেই। ধন্যবাদ জনাব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দেখছিলেন সমকালীন প্রসঙ্গ নিয়ে আলোচনা, দেশ ও দশের কথা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।